একজন সাধারণ মানুষ মাত্র কয়েক বছরে শেয়ার বাজারকে খেলনাতে পরিণত করে এবং পরবর্তীকালে তিনি হয়ে যান 4 কোটি স্ক্যামের নায়ক। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তিনি হচ্ছেন হর্ষদ মেহতা। ভারতের যে শেয়ার মার্কেট আপনারা জানেন যে সবথেকে বেশি বা সবথেকে বড় স্ক্যাম যার নাম আছে হর্ষদ মেহতা। আজকের এই ভিডিওতে জানবো যে হর্ষদ মেহতা কীভাবে স্ক্যাম করেছেন এবং তার স্ক্যাম সেটা আদৌ ঠিক না ভুল এবং তার ফাইনাল পরিণতি কী হয়েছে তার পুরো হিস্ট্রি জানবো। যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও থেকে আমরা কিছু যেগুলো শিক্ষা, যেগুলো আপনি ইনভেস্টমেন্ট জগতে শিখতে পারবেন, সেগুলো জীবনে কাজে লাগাবে, সেইগুলো আমি বলবো। তো সবার প্রথম বলছি যে শেয়ার মার্কেটে অমিতাভ বচ্চন কাকে বলা হয় জানেন? হর্ষদ মেহতা। তো হর্ষদ মেহতা তার জীবনের আমি শুরু থেকেই বলছি, উনি মোটামুটি একটা খুব মধ্যবিত্ত থেকে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। খুব যে জায়গাতে থাকতেন বাড়িতে খুব একটা পুয়ার ফ্যামিলি ছিলেন এবং সেইখানে থাকা খুব কষ্ট হতো, রাতে ঘুমানোর জায়গা খুব কম ছিল। এবার উনি কী করেছিলেন, প্রথম ফার্স্ট বিকম পাস করেছিলেন। বিকম পাস করেছিলেন লালা লাজপত রায় যে কলেজ থেকে। ওকে, তারপর 1979 সালে উনি কী করেছিলেন, একটা ব্রোকিং চাকরি করে। কোন ব্রোকিং? বিএসসি। আপনারা জানেন ভারতে যেখানে স্টক কেনা বেচা হয় সেই স্টক এই মুহূর্তে দুটো রয়েছে, কিন্তু তখন একটা ছিল। আমি 1979-80 কথা বলছি। উনি বোম্বের যে স্টক এক্সচেঞ্জ সেইখানে ব্রোকিংয়ে চাকরি করতেন। দেখুন, উনার কিন্তু প্রথমে স্বপ্ন ছিল যে আমি জীবনে বড় কিছু করব, জীবনে এমন কিছু করব যাতে সাধারণ মানুষের থেকে অনেক বেশি এগিয়ে। তো ভিডিওর শেষে আমরা আসবো যে উনার চিন্তাধারা ঠিক ছিল না ভুল ছিল। যাই হোক, দেখুন, তো 1979-80-তে চাকরি করতেন। অর্থাৎ আগে কী হতো জানেন তো? আগে হচ্ছে এখন যেমন আমরা কী করি, ডিম্যাট অ্যাকাউন্টে আমরা স্টক কেনাবেচা করি, আগে ওরকম হতো না। মুম্বাই এটা দালাল স্ট্রিটে হচ্ছে ওখানে স্টক কেনাবেচা হতো। সেইখানে উনি স্টক কেনাবেচার চাকরি করতেন। চাকরি করার পর যখন বুঝতে পারলেন যে এই জায়গাতে হিউজ ফিউচার রয়েছে এবং এই জায়গাতে হিউজ ম্যানুপুলেট করা যায়, যারা বড় বড় অপারেটর যারা গেম খেলে, তাহলে আমি সেই গেম খেলবো, এটার মাথাতে আসে এবং গেম খেলে প্রচুর প্রফিট করব। এরকম করার পর উনি কী করলেন, 1980 সালের আশপাশ চাকরি করার পর চাকরি ছেড়ে দিলেন। তারপর চাকরি ছাড়ার পর 1984 সালে হর্ষদ মেহতা এবং তার ভাই দুজনে মিলে একটা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে, ব্রোকিং অ্যাকাউন্ট। সেই ব্রোকিং অ্যাকাউন্টের নাম হচ্ছে গ্রোমো রিসার্চ অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানি তৈরি করে হর্ষদ মেহতা এবং তার ভাই মিলিয়ে। এখানে কি ব্রোকিংয়ের কাজ করতো, তার মানে ফুল টাইম একটা পুরো ব্রোকিংয়ের সিস্টেমে সব কিছু চালাচ্ছিল। এবার যখন উনি ব্রোকিংয়ে চাকরি করছেন বা ব্রোকিং চালাচ্ছেন, একটা ফুল ব্রোকার, তখন উনি ভাবলেন যে এই জায়গাতে ম্যানিপুলেট করা যায় এবং প্রচুর পরিমাণে টাকা লাগিয়ে টাকা বাড়ানো যায়। তার জন্য কী করলেন, একটা প্ল্যান খেললেন। কী প্ল্যান? সেই প্ল্যানটাই আমরা এইখানে আসবো। দেখুন, এই প্ল্যানটা আসার আগে আপনাকে একটা কথা বলছি। দেখুন, এই জায়গাটাতে বলছি, আপনারা জানেন যে বন্ড, গভর্নমেন্ট বন্ড, আপনারা জানেন, অনেকেই জানেন জি বন্ড, গভর্নমেন্ট বন্ড। এই বন্ড কী করে? এটা এক প্রকার ধরুন বন্ধক। ধরুন আগেকার দিনে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি, কেউ বন্ধক দিয়ে টাকা রাখে, তো এখনও দেখুন অনেকে তার কি টিভি বন্ধক দিচ্ছে, কেউ সোনা বন্ধক দিয়ে টাকা নিচ্ছে। ঠিক সেই রকম একটা ব্যাংকের যখন টাকা প্রয়োজন হতো, ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হতো। আরও সহজ করে বলছি, ধরুন এইটা একটা ব্যাংক, আমি ধরলাম এটা এক্স ব্যাংক, এইটা হচ্ছে ওয়াই ব্যাংক। এই দুটো ব্যাংকের মধ্যে টাকার প্রয়োজন। ধরুন এই ব্যাংক থেকে এই ব্যাংক টাকা নেবে। এবার টাকা তো এমনি দেবে না, তাহলে কিছু বন্ধক দিতে হবে। সেই বন্ধকটা ছিল গভর্নমেন্ট বন্ড। অর্থাৎ কী করতো, সাধারণত হয়ে থাকতো কি, প্রথম যে এই ব্যাংক, ধরুন এই এক্স ব্যাংকের টাকার প্রয়োজন, ওকে, ও কী করতো, এক্স ব্যাংক কী করতো, ওয়াই ব্যাংকের কাছ থেকে টাকা নিত। যখন ওয়াই ব্যাংকের কাছ থেকে টাকা নিত, এমনি তো দিত না, বিনিময়ে কী দিত, গভর্নমেন্ট বন্ড। অর্থাৎ এই ব্যাংক বন্ড একে দিত, ওকে, আর বিনিময়ে কী করতো, টাকা দিত। তো ব্যাংক নিজেদের মধ্যে কানেক্ট করতে পারে না, তার জন্য দরকার ব্রোকার। ধরুন কত ব্যাংক আছে, কার টাকার প্রয়োজন, কে বন্ড দিচ্ছে, কে বন্ধক রেখে এটা নিচ্ছে, তার মানে তো কি একটা মাঝে তো একটা ব্রোকিং প্রয়োজন। সেই ব্রোকিংয়ের কাজ করতো হর্ষদ মেহতা। বোঝাতে পারলাম তো? চলুন এটাকে আরও সহজ করে বলছি। এই যে একটা ব্যাংক থেকে আর একটা ব্যাংক এই যে টাকা নিত বন্ড দিত, এইটাকেই বলা হয় রেডি ফরওয়ার্ড ডিল, আরএফ ডিল বলা হয়, এইটাই ব্রোকিংয়ের কাজ করতো কে,
এইটা ব্রোকিংয়ের কাজ করতো হর্ষদ মেহতা। ওকে, বোঝাতে পারছি তো? চলুন, আমার উদ্দেশ্য আপনাদেরকে একদম সহজ করে বোঝানো। এইবার কি হতে থাকলো কি দেখুন, এখানে একটা ব্যাংকের গল্প নয়, দুটো ব্যাংকের গল্প নয়, একাধিক ব্যাংক কি করলো আর সহজ করে বলছি। ধরুন এখানে এক্স ব্যাংক, এখানে ওয়াই ব্যাংক, এখানে জেড ব্যাংক, এখানে ধরুন একটা ব্যাংক টি ব্যাংক, চারটে ব্যাংক কি করলো দেখুন, কীরকম স্ক্যাম করা শুরু করেছে এইখান থেকে। ধরুন এই এক্স ব্যাংকের কাছ থেকে ধরুন ওয়াই ব্যাংক এখানে টাকা নেবে, অর্থাৎ ওয়াই ব্যাংক কাছ থেকে এক্স ব্যাংক টাকা নেবে, তাহলে বিনিময়ে কি গভর্নমেন্ট বন্ড দিয়ে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি ওই সময় হর্ষদ মেহতা কী করতো, ফেক ব্যাংক রিসিপ্ট বানাতো। ফেক মানে নকল ব্যাংক রিসিপ্ট বানিয়ে ওই বন্ডের মতো করে, অর্থাৎ টাকা নিলে বন্ড এবং ব্যাংক রিসিপ্ট দিতে হতো, তো ওই যে ব্যাংক রিসিপ্টটা ছিল নকল বানানো। ওকে, হর্ষদ মেহতা কী করতেন, পুরো নকল কিছু বানিয়ে একে দিত এবং বিনিময়ে টাকা নিত। অর্থাৎ এইবার একটা কথা বলছি, এই যে ব্যাংক রিসিপ্ট দিয়ে টাকা নেওয়া, এটা কমপক্ষে 30 দিন সময় থাকতো। কদিন? 30 দিন। এবার কি করতো, ধরুন আমি উদাহরণ দিচ্ছি, এইখানে আমি ধরলাম এখানে 1000 কোটি টাকা কী করলো, এই ব্যাংকের কাছ থেকে নিল, ওয়াই ব্যাংকের কাছ থেকে নিয়ে কী করলো, এই 1000 কোটি টাকা কী করলো, পুরো শেয়ার মার্কেটে লাগিয়ে দিল স্টক ম্যানিপুলেট করার জন্য। ম্যানিপুলেট মানে আমরা জানি যখন কোনো কোম্পানির স্টক ডিমান্ড বাড়ে তার প্রাইস বাড়ে, ডিমান্ড যখন বাড়ে প্রাইস বাড়ে, অর্থাৎ প্রচুর কেনা শুরু করলো, প্রচুর কিনছে, তার মানে কেনা মানে কি, ডিমান্ড বাড়ছে, ফলে প্রাইস বাড়ছে, আসছে সেগুলো পরে। তার মানে এইখানে 1000 কোটি টাকা কী করলো, নিল। এবার একইভাবে দেখুন সময় পেয়ে যাচ্ছে 1 মাস, একইভাবে আবার যখন এই ব্যাংকের কাছে আসছে, আবার যখন ধরুন এই ব্যাংক টাকা দিয়ে দিল একে, আবার তাহলে এর আবার টাকার প্রয়োজন, এ কী করলো, টাকা নিয়ে এইখানে নিল এবং একে টাকাটা দিয়ে দিল। অর্থাৎ হয় না এরকম, আমি উদাহরণ দিচ্ছি, এটা আপনার তো বুঝতে জটিল লাগছে। ধরুন এটা হচ্ছে রাম, শ্যাম, যদু। রাম কী করলো, শ্যামের কাছ থেকে টাকা নিল, ধার নিল, 1000 টাকা ধার নিল। এবার শ্যাম যখন রামকে টাকা চাইছে যে আমাকে টাকা দাও, রাম কী করলো, যদুর কাছ থেকে টাকা নিয়ে শ্যামকে টাকা দিয়ে দিল। আবার এখানে আছে ধরুন হরি, সে কী করলো, যখন টাকা চাইলো, হরির কাছ থেকে টাকা নিয়ে একে দিয়ে দিল। বুঝতে পারছি, এরকম অনেক আমাদের বন্ধু বান্ধব অনেকে এরকম স্ক্যাম করে থাকে, তাই না? যখন টাকার প্রয়োজন হয় নিয়ে এসে খরচ করে ফেলেছে, ওর কাছ থেকে নিয়ে তাকে, তার কাছ থেকে তাকে নিয়ে, এরকম করে চালিয়ে গচ্চা মারছে। ঠিক সেই জিনিসটা করেছিল হর্ষদ মেহতা। দীর্ঘদিন এইরকম করে যখন একটা পুরো স্টক মার্কেটকে পুরো ম্যানিপুলেট করতে শুরু করলো, অর্থাৎ যখনই প্রচুর পরিমাণে স্টক মার্কেট টাকা লাগিয়ে দিল, সব কিন্তু ব্যাংকের টাকা। আর এই যে ভেতরে এই যে কার সাথে চলছে, সহজে কেউ বুঝতে পারেনি, সেগুলো পরে আসছি। এবার কি করলো, একটা ইমিডিয়েট এফেক্ট পড়ছিল এসিসি যে স্টক, এই এসিসি স্টক মাত্র 90 দিনে যার প্রাইস ছিল 200 টাকা হয়ে গেছিল 9000 টাকা। বোঝাতে পারছি কোথা, 200 টাকা স্টক প্রাইস হয়ে গেছে 9000 টাকা। কিসের জন্য? বুঝতে পেরেছেন, এইসব যখন প্রচুর পরিমাণে কেনা শুরু করে। তাহলে এই রকম যখন দীর্ঘদিন চলতে থাকলো, ফাইনালি 23শে এপ্রিল 1992 টাইমস অফ ইন্ডিয়ার একজন সাংবাদিক সুচেতা দালাল, উনি কিন্তু মিডিয়াতে ফাঁস করে, টাইমস অফ ইন্ডিয়া যে পত্রিকা। এখানে কতগুলো কথা বলি। অ্যাকচুয়ালি এটা কেন প্রয়োজন হলো, দেখুন যখন একদম স্টক প্রাইস যখন প্রচুর পরিমাণে কিনছে, স্টক প্রাইস বাড়ছে, তারপরে স্টক প্রাইস বাড়ছে, যখনই দেখুন এই যে নিউজটা এলো, অর্থাৎ 23শে এপ্রিল 1992 সালে যখন নিউজ আসে, পুরোপুরি স্টক মার্কেট, বুঝতে পারছেন, বিশেষ করে এসবিআই সহ একাধিক ব্যাংকে 4000 থেকে 5000 কোটি পুরো ঘাটালে চলতে থাকে, মানে লস চলে, পুরো স্ক্যাম হয় 4000। কারণ সব টাকা ব্যাংক থেকে, দেখুন ওগুলো তো ব্যাংক থেকে টাকা নিয়ে লাগিয়ে দিচ্ছে কোথায়, শেয়ার মার্কেটে। এবার কি হয়, যখন এই স্ক্যামের নিউজ এলো, সঙ্গে সঙ্গে শেয়ার প্রাইস ধার করে পড়তে থাকলো, পুরো মার্কেট পুরো ক্র্যাশ করা শুরু করলো। এইবার এই সময় কি হয়, তাহলে পুরো মার্কেট ধসে পড়ে। তার মানে ব্যাপারটা কি হলো, ফাইনালি একদম শর্ট বলি, যে ব্যাংক থেকে টাকা নিচ্ছে ফেক রিসিপ্ট দিয়ে হর্ষদ মেহতা, যিনি মাঝে দালালের কাজ করতেন এবং স্টক প্রাইসকে বাড়াতেন, কারণ বুঝে গেছিলেন ইনসাইডার ট্রেডিং যাকে বলা হয়, ভেতরের গেম, সেইটা করে কিন্তু পুরোপুরি টাকা এখান থেকে লাগিয়ে দেয় কোথায়, এই বাজারে। ফলে স্টক প্রাইস বাড়তে থাকে, পরবর্তীকালে যখন স্ক্যাম হয় পুরো ধসে পড়ে। ওকে, আপনারা এই খবরটা আসার সাথে সাথে যেদিন নিউজ মিডিয়াতে পাবলিশ হয়, বিজয় ব্যাংকের যে চেয়ারম্যান, সে কিন্তু সঙ্গে সঙ্গে সুসাইড করে নেয়। ওকে, তারপর হর্ষদ মেহতাকে অ্যারেস্ট করা হয়।
নভেম্বর মাসের 1992, কত বললাম, নভেম্বর 1992 হর্ষদ মেহতাকে অ্যারেস্ট করা হয়। মুম্বাইয়ের থানে জেলে ওকে ভরে রাখা হয়। কোথায় বললাম? মুম্বাইয়ের থানে। একাধিক চার্জশিট, মানে চার্জশিট বলতে একাধিক ওর নামে কেস চলতে থাকে। থানেতে যখন ভর্তি থাকে, যেই থানে ভারতের প্রথম রেল চলে, জানেন তো, প্যাসেঞ্জার রেল প্রথম মুম্বাই থেকে থানে চলে 32 কিলোমিটার্স। তো সেই থানের জেলে ছিল। হঠাৎ করে 2001 সালে 31শে ডিসেম্বর যখন সারা ভারত নতুন নববর্ষ, যখন মানে আনন্দ সেই হবে, ঠিক আনন্দের মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ হর্ষদ মেহতার ছাতিতে ব্যথা হওয়া শুরু হয়। অনেকে বলে হার্ট অ্যাটাক। সঙ্গে সঙ্গে থানের যে হসপিটাল সেখানে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয় 2001 সালে। এইবার এই যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, অনেকেই বলেছেন যে এই মারা যাওয়া নয়, এইটা মার্ডার করা হয়েছে। দেখুন কি সত্য কি মিথ্যা। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যে মৃত্যু, সেটা কতটা ঠিক কতটা ভুল, তাই না? কেউ বলে গেছেন যে মারা গেছেন, কেউ বলছেন ওই সময় মারা যাননি। যাই হোক, ঠিক হর্ষদ মেহতা আদৌ হার্ট অ্যাটাকে মারা গেছেন না কেউ মার্ডার করেছে। কেন মার্ডার করেছে জানেন তো? কারণ দেখুন, আপনারা জানেন যে ভারতবর্ষে যত সব কালো টাকা, ব্ল্যাক মানি কোথায় রাখা হয় জানেন? আপনারা কমেন্ট করে কোথায় রাখা হয়, যারা জানেন কমেন্ট করে জানাবেন। তো সেইখানে টাকা রেখেছিল এবং প্রচুর টাকা সেখানে ছিল, এই হর্ষদ মেহতার টাকা। তো সেই কারণে ওকে মার্ডার করা হয়। আচ্ছা, এইবার আসছি এই যে হর্ষদ মেহতা থেকে আমরা জীবনে কি শিখছি। সবার প্রথম, যে কোনো টিপসের কথা শুনে ইনভেস্ট করতে যাবেন না। কারো কথা শুনে কেউ বললো ইনভেস্ট করতে যাবেন না। প্রপার কোম্পানির ভিতরে ঢুকে প্রপার কোম্পানিকে অ্যানালাইজ করে তারপর ইনভেস্ট করুন। এবং লোন করে বা টাকা ধার করে কখনো ইনভেস্ট করবেন না, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, তো মূল কথা, এই যে স্ক্যাম হয়েছিল, এরপর কিন্তু ভারতের যে শেয়ার মার্কেট একাধিক নতুন রিফর্ম করা হয়। আপনারা জানেন NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 1992 সালে প্রতিষ্ঠা হয়, যেখানে মডার্ন টেকনোলজিতে সব কিছু হয়। এবং সেবিকে পুরো একদম সাংবিধানিক অধিকার দেওয়া হয়। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, SEBI, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, কত সালে? 1992 সালে পুরো একে সাংবিধানিক দেওয়া হয় এবং পুরো কন্ট্রোল করে যাতে এরকম ভবিষ্যতে না হয়। তার থেকেও বড় কথা, ন্যাশনাল যে স্টক এক্সচেঞ্জ, এটা কিন্তু মডার্ন টেকনোলজি। তারপর ডিম্যাট অ্যাকাউন্ট আছে, অর্থাৎ সব কিছু ইলেকট্রনিক। দেখুন, ম্যাট ফর ম্যাটারালাইজ, ডি ফর তার অপোজিট, ম্যাটারালাইজ নয়, ইলেকট্রনিক্স। সেটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে আপনি বাড়িতে বসে কেনাবেচা করতে পারবেন। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই করবেন। এবং এই স্ক্যাম সম্পর্কে আপনার কি মতবাদ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।